নমস্কার, আমি সুমন। সকলকে সায়েন্স ল্যাবে স্বাগত। আজকে আমরা জানবো অ্যাডাপটিভ ইমিউনিটি সম্বন্ধে। আমরা এখন ইমিউনোলজি সিরিজ নিয়ে আলোচনা করছি। ইমিউনিটি সম্বন্ধে আমি প্রাইমারি আইডিয়া দিয়েছি। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইনেট ইমিউনিটি সম্বন্ধে। আজকে জানবো হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি সম্বন্ধে। এই অ্যাডাপটিভ ইমিউনিটি পড়বার সময় আজকে আমরা শিখব যে হোয়াট ইজ অ্যাডাপটিভ ইমিউনিটি এবং এই অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যাক্টিভেট হওয়ার জন্য সিগন্যালিং প্রসেসটা কীরকমভাবে থাকে, কোন সিগন্যালিং প্রসেস দিয়ে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যাক্টিভেট হয় এবং আলটিমেটলি অ্যাবাউট অ্যান্টিবডি মানে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন যে তৈরি হচ্ছে সেই সম্বন্ধে আমরা একটু জানবো আজকে। তো অ্যাডাপটিভ ইমিউনিটি সম্বন্ধে জানবার জন্য আমাদের সাথে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট আমাদের প্রথমে জানতে হবে। আমরা জেনেছিলাম কি যে ইনেট ইমিউনিটির দুটো পার্ট, একটা হচ্ছে কি সেল মেডিয়েটেড, একটা হচ্ছে হিউমোরাল। এখানেও ঠিক সেম অ্যাডাপটিভ ইমিউনিটিরও আমরা দুটো পার্ট দেখতে পাই, একটা হচ্ছে সেলুলার আর একটা হচ্ছে হিউমোরাল। সেলুলার মানে সেল এবং হিউমোরাল মানে প্রোটিন সংক্রান্ত। তো এবারে সেলুলার যে অ্যাডাপটিভ ইমিউনিটি, সেই সেলুলারের কম্পোজিশনটা কি কি কনস্টিটিউয়েন্ট, একটা হচ্ছে টি সেল, একটা হচ্ছে বি সেল। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এই দুই ধরনের সেলুলার কম্পোনেন্টস আমরা দেখতে পাই অ্যাডাপটিভ ইমিউনিটিতে। এবং হিউমোরাল বা প্রোটিন পোর্শনটা কি, দিস আর অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন, যেগুলো একটা প্রোটিন, এক ধরনের প্রোটিন। তো এই অ্যান্টিবডি প্রোডাকশনটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির আলটিমেট গোল। অ্যান্টিবডি প্রডিউস হবে, স্পেসিফিক অ্যান্টিবডি প্রডিউস হবে কোনো স্পেসিফিক প্যাথোজেনের এগেনস্টে, এবং সেই কারণে যে কোনো প্যাথোজেন, ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, সেটাকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে। তো সেই অ্যান্টিবডি প্রোডাকশন করতে গেলে আগে কি হতে হবে, আগে টি সেল কি করে, টি সেল অ্যাক্টিভেট করে হচ্ছে বি সেলকে। টি সেল অ্যাক্টিভেট করছে বি সেলকে এবং ফার্দারমোর বি সেল থেকে এই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তার মানে টি সেলকে প্রথমে অ্যাক্টিভ হতে হবে, তারপরে বি সেল অ্যাক্টিভ হবে এবং বি সেল থেকে ফার্দার অ্যান্টিবডিজ তৈরি হবে। তো আমাদের প্রথম গোল হচ্ছে টি সেলকে অ্যাক্টিভেট করা। আমরা ইনেট ইমিউনিটিতে কি জেনেছিলাম যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস যেগুলো থাকে, ম্যাক্রোফাজ বা ডেন্ড্রিটিক সেল, তার মধ্যে ম্যাক্রোফাজ বা ম্যাক্রোফাজের কথাই বলি। ম্যাক্রোফাজ কি করবে, এই টি সেলকে অ্যাক্টিভেট করবে। কিভাবে সেটা দেখতে গেলে আমরা প্রথমে দেখতে হবে যে কি এটার স্কিনের লেয়ার, এবং এখান থেকে রাপচার করে কি ঢুকছে, কোনো একটা মাইক্রোবস বা প্যাথোজেন ঢুকছে। এই প্যাথোজেন বা মাইক্রোবসটাকে কি করবে, ম্যাক্রোফাজ যেটা রয়েছে আমাদের বডিতে, সেই ম্যাক্রোফাজ আইডেন্টিফাই করবে, নষ্ট করবে এবং আইডেন্টিফাই করবে, এবং এই প্যাথোজেনের কোনো একটা পোর্শন, কোনো একটা টুকরো প্রেজেন্ট করবে, তার রিসেপ্টর দিয়ে এরকমভাবে প্রেজেন্ট করবে যে দেখো যে এই প্যাথোজেনে এই পোর্শনটা রয়েছে, এই অ্যান্টিজেনের মধ্যে এই পোর্শনটা রয়েছে যেটা আমাদের বডিতে ক্ষতি করছে, তার এগেনস্ট তুমি স্টেপ নাও। তো অ্যান্টিবডি কী জন্য প্রডিউস হয়, অ্যান্টিজেনের জন্য। এই যে এখানে কি থাকে, রিসেপ্টর থাকে, এবং রিসেপ্টরের ওপরে কি প্রেজেন্ট করে, একটা অ্যান্টিজেন প্রেজেন্ট করে। অ্যান্টিজেন মানে যেটা বডির কোনো ক্ষতি করছে। তো অ্যান্টিজেন কেন বলছি এটাকে, কারণ এটা শর্ট ফর্ম, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে অ্যান্টিবডি জেনারেটর। অ্যান্টিবডি তৈরি করে, যার জন্য এটাকে আমরা অ্যান্টিজেন বলি। তো সেই অ্যান্টিজেন এটাকে শো করছে। অ্যান্টিজেনটাকে শো করছে কি দিয়ে, এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরটাকে আমরা বলি MHC ক্লাস 2 মানে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি ক্লাস 2। এই রিসেপ্টরের নাম, যেটা কিনা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করছে। এবার এই অ্যান্টিজেনকে রিসিভ করার জন্য তো কাউকে থাকতে হবে। সেখানে কে থাকে, সেখানে আরেকটা রিসেপ্টর নিয়ে দাঁড়িয়ে থাকে হচ্ছে টি সেল। এরকমই একটা রিসেপ্টর থাকবে, এবং এই রিসেপ্টরের তা কার সাথে, কার রিসেপ্টর হবে, এটা টি সেলের, এবং টি সেলের রিসেপ্টর এটা। এবং রিসেপ্টরটাকে আমরা কি বলবো,
টি সেল রিসেপ্টর বা টিসিআর, টি সেল রিসেপ্টর, এই টিসিআর বা টি সেল রিসেপ্টর অ্যান্টিজেনটাকে রিসিভ করছে। আচ্ছা, সো দিস ইজ দ্য অ্যান্টিজেন। এবং টি সেল যখন রিসিভ করছে তখন সেই অবস্থায় টি সেলকে আমরা বলছি T0 সেল। কেন T0 সেল বলছি? কারণ যখন ম্যাক্রোফাজ এই অ্যান্টিজেনটা টি সেলকে প্রেজেন্ট করছে তখন টি সেল কিন্তু জানে না যে কি জিনিস এটা বা এই অ্যান্টিজেনের গতি প্রকৃতিটা। লেট সাপোজ আমি কাউকে ফোন করে একটা কোনো কিছু করতে বললাম বা কাজ করতে বললাম। যখন আমি ফোনে কথা বলছি বা ফোনে কাজ করতে বলছি, আমি যাকে ফোন করব তার জানার কথা নয় আমি কি কাজ করতে বলছি। আমার বলা হয়ে গেলে তারপর সে জানবে সে কি কাজ করবে। তো সেরকমভাবেই ম্যাক্রোফাজ যখন T0 সেলকে প্রেজেন্ট করছে অ্যান্টিজেনটা, তখন টি সেল কিছু জানে না যে হোয়াট কাইন্ড অফ সেল ইজ দিস বা হোয়াট কাইন্ড অফ থিং ইজ দিস, হোয়াট কাইন্ড অফ প্রোটিন ইজ দিস। যার জন্য এই টি সেলকে আমরা সেই সময় বলি T0 সেল বা নাইভ টি সেল। নাইভ বলতে নোজ নাথিং, নাইভ টি সেল। এবারে এই যে ম্যাক্রোফাজ T0কে ফোন করছে বা অ্যাক্টিভেট করছে, এটা তো এমনি এমনি হয় না, কিছু সিগন্যালিং প্রসেস থাকে। এবার এই সিগন্যালিং প্রসেসটা বডির মধ্যে হয় বেসিক্যালি বিভিন্ন কেমিক্যাল দিয়ে। এই কেমিক্যালগুলো কি, পার্টিকুলারলি কিছু কিছু কেমিক্যাল থাকে যেগুলোকে আমরা ইন্টারলিউকিনস বলি। এই ইন্টারলিউকিন সিক্রেশনের মাধ্যমে কি হয়, অ্যাক্টিভেশন প্রসেসটা বা সিগন্যালিং প্রসেসটা কন্টিনিউ হতে থাকে। কীরকমভাবে? ম্যাক্রোফাজ সিক্রিট করে হচ্ছে ইন্টারলিউকিন 12, IL-12, ইন্টারলিউকিন 12, এবং ইন্টারলিউকিন 12 সিক্রেশনের মাধ্যমে টি সেলকে অ্যাক্টিভেট করে, যাতে টি সেল অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে কোনো কিছু ফার্দার স্টেপ নিতে পারে। নট অনলি উইথ ইন্টারলিউকিন 12 বাট অলসো উইথ ইন্টারলিউকিন 23। শুধুমাত্র ইন্টারলিউকিন 12 দিয়ে অ্যাক্টিভেট করে তাই নয়, কখনো কখনো দুটো ইন্টারলিউকিনের সাহায্যে T0 সেল বা নাইভ টি সেল অ্যাক্টিভেটেড হয়। সেটা হচ্ছে কি ইন্টারলিউকিন 23 অ্যালং উইথ ইন্টারলিউকিন 12। এবার T0 বা নাইভ টি সেল এই ইন্টারলিউকিন দিয়ে অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পরে কি হয়, ফার্দার T0 সেলটা অ্যাক্টিভেটেড টি সেল হয়ে যায়। মানে এটা হয়ে যায় হচ্ছে টি হেল্পার সেল, হেল্পার টি সেল, যেটা TH সেল 1, হেল্পার টি সেল 1 হয়ে যায়। মানে কি, এটা অ্যাক্টিভেটেড ফর্মে চলে এসেছে। তখন এই হেল্পার টি সেল 1 যখন অ্যাক্টিভেটেড হয়ে গেল তখন কি হয়, হেল্পার টি সেলটা ট্রান্সফর্ম হয়ে গেল। এটা আবার ফার্দার দুই ধরনের সেলকে অ্যাক্টিভেট করতে পারে। কোন দুই ধরনের সেলকে অ্যাক্টিভেট করতে পারে? একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল এবং আরেকটা হচ্ছে টি হেল্পার সেল 2। সাইটোটক্সিক টি সেল এবং টি হেল্পার সেল 2 এই দুই ধরনের সেলকে অ্যাক্টিভেট করছে হচ্ছে টি হেল্পার সেল 1। এবং এইটা যেহেতু আবার এক ধরনের সেল, তো এদেরকেও সিগন্যালিং প্রসেসে অ্যাক্টিভেট করতে হবে। এই সিগন্যালিং প্রসেসে অ্যাক্টিভেট করবে কে, ভেরিয়াস টাইপস অফ ইন্টারলিউকিনস। এবং এই ইন্টারলিউকিন এখানে কোনটা কাজ করে, ইন্টারলিউকিন 2কে অ্যাক্টিভেট করে হচ্ছে ইন্টারলিউকিন 10। এবং সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে হচ্ছে ইন্টারলিউকিন 2। এর নাম, এগুলো বিভিন্ন ধরনের ইন্টারলিউকিনসের নাম, তাদের কাজ অনুযায়ী আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তো টি হেল্পার সেল 1 কাকে অ্যাক্টিভেট করছে, টি হেল্পার সেল 2কে অ্যাক্টিভেট করছে বাই সিক্রেটিং ইন্টারলিউকিন 10। ইন্টারলিউকিন 10 সিক্রেট করে, অন্যদিকে ইন্টারলিউকিন 2 সিক্রেট করে এখানে কি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সাইটোটক্সিক টি সেল। এবার এই সাইটোটক্সিক, নামটা লিখে দিই, সাইটোটক্সিক টি সেল বা কিলার টি সেল। সাইটো মানে সেল, টক্সিক মানে বিষ, বিষ জাতীয় কোনো কিছু। তার মানে সাইটোটক্সিক মানে কি, সেলের মধ্যে বিষ উগলে দেবে। তবে কীরকম ব্যাপারটা হয়, যে সেলের মধ্যে যদি কোনো প্যাথোজেন ঢোকে তাহলে সেই সেলটাকেই নষ্ট করে দেবে কিলার টি সেল বা এই সাইটোটক্সিক টি সেল। দেখবে না যে ওই অন্য কোনোভাবে শুধুমাত্র প্যাথোজেনটাকেই নষ্ট করা যায় কি না, ওর কোনো ব্যাপার নেই, সরাসরি গেল সেলটাকে নষ্ট করে দিয়ে চলে এলো। সেই জন্য এটাকে বলা হয় সাইটোটক্সিক টি সেল বা কিলার টি সেল।
যেটা অ্যাক্টিভেটেড হয় ইন্টারলিউকিন 2 দিয়ে। আর এই যে ইন্টারলিউকিন 10 দিয়ে TH2 সেল যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন সেটা ফার্দার অ্যাক্টিভেট করে হচ্ছে বি সেলকে। তো TH2 বাট হেল্পার টি সেল 2 অ্যাক্টিভেট করবে হচ্ছে বি সেলকে। হিয়ার ইজ দ্য বি সেল, এবং বি সেলের আলটিমেট ফাংশন কি বলেছিলাম, অ্যান্টিবডি তৈরি করা। দিস ইজ দ্য বি সেল। এবং বি সেল যখন অ্যাক্টিভেটেড থাকে না তখন সেটাও কি থাকে, নাইভ বি সেল থাকে। এই যে নাইভ মানে জানে না কোনো কিছু, তো নাইভ বি সেল থাকে। বাট এই নাইভ বি সেলকে অ্যাক্টিভেটেড করা হচ্ছে। যখন বি সেল অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন এই যে নাইভ বি সেল মানে কি রিসেপ্টর রয়েছে, এই রিসেপ্টরগুলো বলতে এখানে অ্যান্টিবডি থাকে, প্রাইমারিলি কিছু অ্যান্টিবডি এরকমভাবে থেকে যায়, যেগুলোকে আমরা কি বলি, বি সেল রিসেপ্টর বা BCR, বি সেল রিসেপ্টর। রিসিভ করলো, রিসিভ করে অ্যাক্টিভেটেড হলো বি সেল অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পর বি সেলের মধ্যে থেকে তখন অ্যান্টিবডি প্রোডাকশন হবে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি প্রোডাকশন হবে, স্পেসিফিক অ্যান্টিবডি প্রোডাকশন হবে, জেনারেল নয়। সেই পার্টিকুলার প্যাথোজেনের এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি প্রোডাকশন করবে হচ্ছে বি সেল। তার জন্য বি সেল অ্যাক্টিভেটেড হয়ে কি তৈরি করে, প্লাজমা সেল তৈরি হয়। প্লাজমা সেলটা অ্যাকচুয়ালি সাইজে অনেক বড় হয়ে যায়, লাইক ব্রুস ব্যানার অ্যান্ড হাল্ক। ব্রুস ব্যানার থেকে হাল্ক হয়ে গেল, বিরাট বড়, সেরকম ব্যাপার। তো বি সেলটা প্লাজমা সেলে কনভার্ট হয়ে গেল এবং প্লাজমা সেলের মধ্যে যে অ্যান্টিবডিসগুলো কি হয়, প্রোডাকশন হয় স্পেসিফিক্যালি, সেই অ্যান্টিবডিগুলো তখন বাইরে বেরিয়ে যাবে বা রিলিজ করবে। তার ফলে সেই প্যাথোজেনকে ধরে 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 নষ্ট করে দেবে। এই যে তাহলে TH2 বা হেল্পার টি সেল থেকে বি সেল অ্যাক্টিভেটেড হচ্ছে, এখানেও একটা সিগন্যালিং প্রসেস রয়েছে। মানে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ইন্টারলিউকিন 4। ইন্টারলিউকিন 4 দিয়ে বা ইন্টারলিউকিন 4 এর সাহায্যে টি হেল্পার 2 সেল বি সেলকে অ্যাক্টিভেট করে। শুধুমাত্র ইন্টারলিউকিন 4 যে বি সেলকে অ্যাক্টিভেট করছে তাই নয়, ইন্টারলিউকিন 4 এর আরেকটা স্পেসিফিক ফাংশন রয়েছে, সেটা হচ্ছে এই যে নাইভ টি সেল বা T0 সেল, এই T0 সেলটা আবার সরাসরি কোনো কোনো ক্ষেত্রে হেল্পার টি সেল 2কে অ্যাক্টিভেট করতে পারে বাই দ্য হেল্প অফ ইন্টারলিউকিন 4। তো ইন্টারলিউকিন 4 এর কাজটা দুই জায়গায় মনে রাখবেন, সেটা হচ্ছে কি, নাইভ টি সেল কখনো কখনো সরাসরি হেল্পার টি সেল 2কে অ্যাক্টিভেট করতে পারে, বা এবং হেল্পার 2 সেল ইন্টারলিউকিন 4 দিয়ে বিটা সেল মেমোরি বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে, যার ফলে মেমোরি বি সেল কিসে কনভার্ট হয়ে যায়, প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায়, এবং প্লাজমা সেল সাইজে বিরাট বড় হয় এবং সেখান থেকে স্পেসিফিক অ্যান্টিবডির প্রোডাকশন হয়। টি হেল্পার সেল শুধু বি সেলকে অ্যাক্টিভেট করে তাই নয়, ইন্টারলিউকিন 5 এর সাহায্যে আরেকটা জিনিসকে অ্যাক্টিভেট করে, সেটা হচ্ছে কি, ইওসিনোফিল। তো টি হেল্পার 2 সেল উইথ দ্য হেল্প অফ ইন্টারলিউকিন 5 কি করছে, ইওসিনোফিল ইওসিনোফিলের নাম আমি বলেছিলাম। তো ইওসিনোফিলকে অ্যাক্টিভেট করছে, এবং ইওসিনোফিল কি করে, এটা বডিতে যে সমস্ত প্যারাসাইটিক ওয়ার্ম ঢোকে, যেমন বিভিন্ন ধরনের কৃমি হয়, গোল কৃমি বা ফ্রিতা কৃমি, যে এই রাউন্ড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, যেরকম ধরনের প্রচুর ধরনের ওয়ার্ম হয় যেগুলো বডিতে ঢোকে, সেই ওয়ার্মগুলোকে ধরে ধরে নষ্ট করে হচ্ছে আমাদের ইওসিনোফিল। এই ইওসিনোফিল সাইজে অনেক বড় হয়। তো ইওসিনোফিল অ্যাকচুয়ালি কি করে, লেটস সাপোজ দিস ইজ দ্য ওয়ার্ম, আমি মুছে দিচ্ছি এটা এখানে। তো এটা হচ্ছে একটা ওয়ার্ম, কৃমির মতন দেখতে। এবার এইখানে কি হয়, এই প্যারাসাইটের ওপরে গায়ে গায়ে কিছু স্পেসিফিক অ্যান্টিবডি লেগে যায় এসে, কারণ এই সেলের সাইজটা তো অনেকটা বড়, তো তার জন্য এরকম হয়, কারণ খালি চোখেই দেখতে পাই আমরা ওয়ার্ম। তো এই স্পেসিফিক অ্যান্টিবডির গায়ে গায়ে কী লেগে যাবে, তখন এসে এই আমাদের ইওসিনোফিলের সেলগুলো লেগে যাবে। ইওসিনোফিলের সেলগুলো লেগে যাওয়ার ফলে কি হয়, এই যে ওয়ার্মটা সেটাকে টুকরো 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 করে ভেঙে দেয় এবং আলটিমেটলি নষ্ট করে দেয়। এইভাবে কাজ করে হচ্ছে আমাদের ইওসিনোফিল, যেটা আমাদের বডিতে কোনো ওয়ার্ম ঢুকলে সেটা কিভাবে নষ্ট করে। এবারে আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে, সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন এখানে আসতে পারে যে ম্যাক্রোফাজ যখন T0 সেলকে অ্যাক্টিভেট করছে,
ম্যাক্রোফাজ কি বললাম, যখন T0 সেলকে অ্যাক্টিভেট করে, শুধু কি এখানে সিগন্যালিং প্রসেসটা একদিক থেকেই চলতে থাকে? না, T0 সেল আবার ঘুরিয়ে ম্যাক্রোফাজকে সিগন্যালিং করে। কিভাবে সিগন্যালিং করে, এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা, ব্লু দিয়ে বলি। T0 সেল ম্যাক্রোফাজকে কি ঘুরিয়ে কিসে করছে? ইন্টারফেরন গামা। এই যে ইন্টারফেরন গামা, এই ইন্টারফেরন গামা সিক্রেশনের মাধ্যমে ম্যাক্রোফাজকে ঘুরিয়ে সিগন্যালিং করলো যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে হোয়াট কাইন্ড অফ অ্যান্টিজেন ইজ দিস, এবং এর এগেনস্টে আমরা যত ধরনের ইমিউন সেলস রয়েছি সেগুলোর এগেনস্টে অ্যাটাক করব এবং স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করব। এরকম একটা ক্রসটক আমি জাস্ট নিজের মতন করে বললাম। তো এরকম একটা সিগন্যালিং চলতে থাকে। এই যে সিগন্যালিং প্রসেসটা, এই যে সিগন্যালিং অ্যাক্সিসটা, এই সিগন্যালিং অ্যাক্সিসটাকে আমরা বলি হচ্ছে ইন্টারলিউকিন 12 ইন্টারফেরন গামা অ্যাক্সিস। এই সিগন্যালিং অ্যাক্সিসটা খুবই ইম্পর্টেন্ট। এই সিগন্যালিং অ্যাক্সিসটা হওয়ার জন্যই আলটিমেটলি স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এই সিগন্যালিংটা যদি না হয় তাহলে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরিই হবে না। কি সিগন্যালিং অ্যাক্সিস? ইন্টারলিউকিন 12 ইন্টারফেরন গামা অ্যাক্সিস। আমরা যে স্পেসিফিক অ্যান্টিবডির কথা বলছি, যে প্লাজমা সেল বা বিটা সেলটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে প্লাজমা সেল দিয়ে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তো সেখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে বি সেল রিসেপ্টর, এই যে বি সেল রিসেপ্টর, এগুলো তো অলরেডি ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি, তো এইগুলো কেন কাজ করছে না? এইগুলো থাকতেও আমরা স্পেসিফিক্যালি কেন বানাচ্ছি? এটা বলতে পারেন আমাদের বডির একটা সুপার ন্যাচারাল পাওয়ার, সুপার পাওয়ার। কীরকমভাবে না, যে প্যাথোজেনগুলো আসছে, যে প্যাথোজেনগুলো বডিতে ঢোকে, সবসময় তো ম্যান্ডেটরি নয় যে একই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আসবে। পৃথিবীতে প্রচুর প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, থাউজেন্ডস অফ স্পিসিস। তো সেই ব্যাকটেরিয়া বা সেই ভাইরাস যখন বডিতে আসছে, তার এগেনস্টে স্পেসিফিক্যালি অ্যান্টিবডি তৈরি করা দরকার। যার জন্য অ্যান্টিবডি, এই যে অ্যান্টিবডি, এর স্ট্রাকচারটা যদি আমি প্রাইমারিলি দেখতে যাই তাহলে কীরকম হবে? এরকম ওয়াই শেপ স্ট্রাকচার হয়। এই ওয়াই শেপ স্ট্রাকচারটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। এখানে একটা ভ্যারিয়েবল রিজিয়ন থাকে এরকম, এটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ন, যেটা চেঞ্জ হতে পারে। এই ভ্যারিয়েবল রিজিয়নের জন্যই কিন্তু ভেরিয়াস টাইপস অফ অ্যান্টিবডি বা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হতে থাকে। ততক্ষণ তৈরি হতে থাকে যতক্ষণ না সেই প্যাথোজেন বা সেই ভাইরাস, সেই ব্যাকটেরিয়া মারবার জন্য আমরা কোনো স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করতে পারছি। এই জন্য এখানে, যার জন্য অ্যাডাপটিভ ইমিউনিটিটা হচ্ছে একটু টাইম টেকিং বা টাইম কনজিউমিং। এখানে সার্চ করতে হয় যে স্পেসিফিক কোন টাইপস অফ অ্যান্টিবডি এলে সেই প্যাথোজেনটাকে আমি মারতে পারবো। তো যে কিছু জিন সিকোয়েন্স যেগুলো থাকে বি সেলের, সেই জিন সিকোয়েন্সগুলোর কিছু চেঞ্জ হয়, অল্প বিস্তর চেঞ্জ হয়, একটু মিউটেশন হয়, সিকোয়েন্সের ওলট পালট হয়, যার ফলে আমরা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করতে পারি। এটা আমাদের কাছে বিরাট বড় একটা ব্লেসিংস, লাইক সুপার পাওয়ার। রিয়েলি এটা সুপার পাওয়ার যে যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া বডিতে আসছে, তার এগেনস্টে আমরা স্পেসিফিক অ্যান্টিবডি আলটিমেটলি তৈরি করেই ফেলছি। আজকে হোক, কালকে হোক, 2 সপ্তাহ পরে হোক, 3 সপ্তাহ পরে হোক, করেই ফেলবো অ্যান্টিবডি। তো দিস আর ব্লেসিংস টু আস। তো এইটা ছিল হচ্ছে আমাদের যে অ্যাডাপটিভ ইমিউনিটির প্রাইমারি আইডিয়া, যে টি সেল থেকে বি সেলের অ্যাক্টিভেশন কীভাবে হয় এবং আলটিমেটলি সেটা কীভাবে অ্যান্টিবডি প্রডিউস করে, এবং যার ফলে আমরা কোনো ডিজিজ থেকে রিকভার করতে পারি এবং ডিজিজের এগেনস্টে ফাইট করতে পারি। তো আমরা নেক্সট সিরিজে আলোচনা করব যে ইমিউনোগ্লোবুলিন সম্বন্ধে। এই ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি স্ট্রাকচার কীরকম, কত টাইপসের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন আছে, তারা কি করে কাজ করে, স্পেসিফিক্যালি তাদের কাজ কীরকম, সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। কারণ এটা একটা ইমিউনোলজির উপর সিরিজ চলছে, এখানে আমরা অনেকগুলো ভিডিও বানাবো এবং প্রত্যেকটা পার্ট এবং পোর্শন ডিটেলসে কভার করবার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। কোনো কোয়েশ্চেন্স থাকলে বা কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে আমাদের জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফার্দার এই রকম ভিডিও দেখবার জন্য। ধন্যবাদ।